প্রধানমন্ত্রীর পদত্যাগে ভেঙে পড়েছে নেপালের আইন শৃঙ্খলার নিরাপত্তার নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী বিক্ষোভকারীদের আন্দোলন ত্যাগের আহ্বান গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও 50 ফিলিস্তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা বিশ্বব্যাপী নিন্দার ঝড় হামলার বিষয়ে আগেই সতর্ক করেছেন ট্রাম্প অস্বীকার কাতারে এবং ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ হামলায় 20 জনের মৃত্যু নিহতদের বেশিরভাগই প্রবীণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার আহ্বান বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া নেপালের চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিংদেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন জেনারেল অশোক রাজ বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে উল্লেখ করে সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি এছাড়া নেপালের বর্তমান পরিস্থিতিকে অস্বাভাবিক উল্লেখ করেছেন সেনাপ্রধান পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে সবার সহযোগিতা কামনা করেন জেনারেল অশোক রাজ সিংদেল বিক্ষোভে নিহতদের প্রতি সমবেদনাও জানান তিনি আইন শৃঙ্খলা রক্ষা জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং প্রাণহানি ও সম্পদের যেন কোনো ক্ষতি না হয় তা আমাদের সবার দায়িত্ব এবং রাষ্ট্রীয় একতার সদ্ভাব বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর নেতৃত্ব শূন্য নেপাল দেশটিতে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি আস্থা হারিয়ে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চাইছে বিক্ষোভের নেতৃত্ব দেয়া তরুণ সমাজ স্রোতের বিপরীতে গিয়ে পুরো আন্দোলন জুড়েই তরুণদের সমর্থন ও সাহস জুগিয়েছেন বালেন্দ্র শাহ দেশটির নেতৃত্বে দৌড়ে আলোচিত নাম বালেন্দ্র শাহকে নিয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর আন্দোলনরত জেনজি বিক্ষোভকারীদের মধ্যে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ সবার কাছে যিনি বালেন শাহ নামেই পরিচিত এরই মধ্যে সামাজিক মাধ্যমে তাকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে বালেন্দ্র শাহর জন্ম 1990 সালের 27 এপ্রিল পেশায় তিনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার একই সঙ্গে র্যাপার গীতিকার কবি ও রাজনীতিক 2022 সালের স্থানীয় নির্বাচনে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন বালেন্দ্র রাজনীতিতে আসার আগে নেপালের হিপ হপ ঘরানার সঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তা পান 2013 সালে ইউটিউব সিরিজ র বার্জে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি এরপর প্রকৌশলে অধ্যয়ন শেষে স্থানীয় সরকারে যোগ দিয়ে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এই শিল্পী মেয়র হওয়ার পর থেকে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়ে আলোচনায় আসেন 35 বছর বয়সী বালেন শাহ স্বচ্ছতা আনতে সিটি কাউন্সিলের সভা সরাসরি সম্প্রচার অবৈধ স্থাপনা ভাঙন ও নদী দখলমুক্ত সহ বেশ কিছু পদক্ষেপ নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ তৈরি হয় তার গেল সপ্তাহে ফেসবুক ইউটিউব সহ 26টি সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা দেয় নেপাল সরকার এর প্রতিবাদেই রাস্তায় নেমে আসে দেশটির তরুণ সমাজ তবে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিক্ষার্থী সহ নিহত হয় 19 জন আর এই আন্দোলনের শুরু থেকেই তরুণ প্রজন্মের পাশে ছিলেন কাঠমান্ডুর এ মেয়র তবে আন্দোলনে অংশ নেওয়ার সর্বোচ্চ সময়সীমা 28 বছর নির্ধারণ করে দেয়ায় সরাসরি তরুণদের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি নেপালের জেনজির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন বালেন্দ্র প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পর সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এছাড়া পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন তরুণদের এই নেতা আন্দোলনের মুখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেতৃত্ব সংকটে নেপাল দেশ জুড়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা রাজনৈতিক দলগুলোর প্রতি এই আস্থাহীনতা থেকেই বিকল্প নেতৃত্ব হিসেবে বালেন্দ্র শাহকে সামনে আনছে দেশটির তরুণ প্রজন্ম তার জনপ্রিয়তা সাহসী পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে উঠে আসা পরিচয় এই মুহূর্তে তাকে সবচেয়ে আলোচিত নাম বানিয়েছে বলেও মত বিশ্লেষকদের ইমতিয়াজ আহমেদ, RTV।
আরও ভয়াবহ আকার ধারণ করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা। গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ত্রাণের আশায় উপত্যকাটির দক্ষিণে জড়ো হওয়া ফিলিস্তিনিরাও রয়েছেন। কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলায় যখন বিশ্বের দৃষ্টি ছিল, ঠিক তখনই অব্যাহত বোমা হামলায় অন্তত ৫০ জনকে হত্যা করে ইসরায়েলি সেনারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাবাসীকে দক্ষিণে চলে যেতে হুঁশিয়ারি দেওয়ার পরও সেখানেও আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ২০,০০০ শিশু। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা এটিকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। যুদ্ধাপরাধের অভিযোগে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল, যা বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। হামাস বলছে হামলায় হামাসের ৫ সদস্য নিহত হয়েছে। নিহতের মধ্যে হামাসের সিনিয়র নেতা খলিল আল হায়ার ছেলেও আছেন। এছাড়া কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। হোয়াইট হাউসের দাবি, কাতারে ইসরায়েলের হামলার বিষয়ে আগেই সতর্ক করেছেন ট্রাম্প, যদিও তা অস্বীকার করেছে কাতার। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় মঙ্গলবার গাজা যুদ্ধবিরতি আলোচনা চলাকালে কাতারের রাজধানী দোহায় কাপুরুষোচিত হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলের হামলার সময় সেখানে হামাসের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা অবস্থান করছিলেন। হামাস বলছে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী একটি প্রতিনিধি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার নিন্দা জানিয়েছে কাতার ও জাতিসংঘ। কাতার বলছে তেল আবিবের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। একে সন্ত্রাসী হামলা বলেও আখ্যা দিয়েছে দেশটি। হামলার পর মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে দেয়া বিবৃতিতে বলা হয়, দোহায় হামাসের শীর্ষ নেতাদের উপর ইসরায়েলের হামলার আগে কাতারি কর্মকর্তাদের অবহিত করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এ দাবি অস্বীকার করেছে কাতার। কাতারে হামলায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাসকে লক্ষ্য করে কাতারে ইসরায়েলের হামলায় তিনি আনন্দিত নন। পুরো পরিস্থিতি নিয়ে আমি মোটেই খুশি নই। পরিস্থিতি ভালো না, তবে আমি এইটুকু বলবো, আমরা জিম্মিদের ফেরত চাই। কিন্তু আজ যে পরিস্থিতি হলো, এতে আমি রোমাঞ্চিত নই। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ট্রাম্প প্রশাসনকে জানায় ইসরায়েল হামাসের উপর হামলা চালাচ্ছে, যা দুর্ভাগ্যবশত কাতারের রাজধানী দোহায় অবস্থিত একটি অংশে করা হয়। President Trump also spoke to Prime Minister Netanyahu after the attack. এদিকে দোহায় ইসরায়েলের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। ফের ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। বেসামরিক মানুষকে লক্ষ্য করে এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৯ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, নিহতদের বেশিরভাগই প্রবীণ, আর তারা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো ছিলেন। এ ঘটনায় বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া উদ্ধার কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। ভারতের বিরুদ্ধে আরও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও চীনের উপর শতভাগ শুল্ক চাপাতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের ধারণা, এতে করে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে পারে চীন ও ভারত। ট্রাম্প জানান, এই পদক্ষেপই মস্কোকে চাপের মুখে ফেলবে, আর এতেই শেষ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইউরোপ যদি এই কাজ করে, তবে যুক্তরাষ্ট্রও ইউরোপের সঙ্গে একই ধরনের শুল্ক নীতি গ্রহণ করবে। ইউরোপকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তবে এ বিষয়ে এখনও ইউরোপীয় ইউনিয়নের তরফে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভারতীয় শিক্ষার্থীদের জন্য বেশ কঠোর অবস্থানে রয়েছে কানাডা সরকার। এবছর ভারতীয় শিক্ষার্থীদের ভিসার প্রায় ৮০% আবেদন বাতিল করেছে কানাডা, যা গেল এক দশকের মধ্যে সর্বোচ্চ। আবাসন সংকট, অবকাঠামোগত চাপ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে ভিসার নিয়ম কঠোর করেছে দেশটি। তবে এই ধাক্কায় চাপে পড়েছে কানাডার বিশ্ববিদ্যালয়গুলো। বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফির উপর নির্ভরশীল ছোট কলেজগুলো বন্ধ হবার আশঙ্কায়। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান।
কানাডার ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপের তথ্যে দেখা যায় এশিয়া ও আফ্রিকার শিক্ষার্থীরাও একই সমস্যার মুখে পড়ছে। সরকারি পরিসংখ্যান অনুসারে 2024 সালে কানাডায় ভর্তি হয়েছিল মাত্র 1,88,000 নতুন ভারতীয় ছাত্রছাত্রী। এর পেছনে রয়েছে আবাসন সংকট, অপর্যাপ্ত অবকাঠামো ও রাজনৈতিক অস্থিরতা, এমনটি মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা। এখন শিক্ষার্থীদের আরও শক্তিশালী আর্থিক নথি, বিস্তারিত স্টাডি প্ল্যান ও ভাষা পরীক্ষার ফল জমা দিতে হচ্ছে। কাজের সুযোগও সীমিত করেছে কর্তৃপক্ষ। তাছাড়া কলেজ গ্র্যাজুয়েটদের জন্য ভাষার শর্ত কড়াকড়ি হয়েছে এবং কিছু কর্মসংস্থানের সুযোগও বাতিল হয়েছে। কানাডার অভিবাসন বিভাগ বলছে 2025 সালে কানাডা মাত্র 4,37,000 স্টাডি পারমিট দেবে, যা গেল বছরের তুলনায় প্রায় 10% কম। এর মধ্যে 73,000 পোস্ট গ্রাজুয়েট, প্রায় 2.5 লাখ আন্ডার গ্রাজুয়েট ও প্রায় 1,20,000 স্কুল শিক্ষার্থীর জন্য নির্ধারিত। Just the language, so I think it sends a message overall that English. দ্রুত ভিসা অনুমোদনের জন্য চালু থাকা স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিম সেবাও বন্ধ করেছে কানাডা কর্তৃপক্ষ। ভিসা বাতিলের এই ঢেউ শুধু কাগজপত্রের সমস্যা নয়, বরং তরুণদের স্বপ্নকে ভেঙে দিচ্ছে। অনেক অভিভাবক আবেদন ফি, পরীক্ষা ও অন্যান্য খরচে বিপুল অর্থ ব্যয় করেও হতাশ হচ্ছেন। অনেক শিক্ষার্থী কানাডাকে বেছে নিয়েছিল স্থায়ী বসবাসের পথ হিসেবে, এখন সেটিও অনিশ্চিত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোও আর্থিক চাপে পড়েছে। বিদেশি ছাত্রছাত্রীদের টিউশন ফির উপর নির্ভরশীল ছোট কলেজগুলো হয় বন্ধ হতে পারে, নয়তো বড় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হতে বাধ্য হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে উচ্চশিক্ষার্থে কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের আধিপত্য কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইমরুল হাসান, আরটিভি। পাকিস্তানের লাখ লাখ মানুষের ওপর নজরদারি করছে দেশটির সরকার, এমনই প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ কাজে ব্যবহার করা হচ্ছে ফোনে আড়ি পাতার এক ধরনের প্রযুক্তি। এছাড়া পশ্চিমা ও চীনের তৈরি প্রযুক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি। এটি ভিন্নমত ও বাক স্বাধীনতা দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো লফুল ইন্টারসেপ্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে একসঙ্গে অন্তত 40 লাখ মুঠোফোনে নজরদারি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাকিস্তানে গেল কয়েক বছরে রাজনৈতিক ও গণমাধ্যমের স্বাধীনতার উপর বিধিনিষেধ কঠোর করা হয়েছে। বিশেষ করে 2022 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সামরিক বাহিনীর দ্বন্দ্বের সময় থেকে এটি বেড়েছে। ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ব্যক্তিগত ফোন কল ইন্টারনেটে ফাঁস হওয়ার পর 2024 সালে ইসলামাবাদ হাইকোর্টে একটি মামলা করেন তিনি। ওই মামলার সূত্র ধরেই প্রতিবেদনটি করছে অ্যামনেস্টি। জার্মানিতে অনুষ্ঠিত হলো দেশ এলিট কাপ চ্যাম্পিয়নশিপ 2025 ফুটবল টুর্নামেন্ট। গেল 6 সেপ্টেম্বর টুর্নামেন্টটি আয়োজন করে দেশ সাংস্কৃতিক গোষ্ঠী। খলিলুর রহমান রতনের পরিচালনায় টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন জার্মানির বাংলাদেশ কমিউনিটি। বাংলাদেশি তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও খেলাধুলার চেতনা সুদৃঢ় করতে জার্মানির বুকে আয়োজিত হয় এই টুর্নামেন্ট। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জব্বার। গেল 6 সেপ্টেম্বর জার্মানির দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে করা হয় দেশ এলিট কাপ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2025। জার্মানিতে বসবাসরত বাংলাদেশি তরুণদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও খেলাধুলার চেতনা সুদৃঢ় করতেই অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। জাতীয় সঙ্গীত পরিবেশন ও বেলুন উড়িয়ে করা হয় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন। খলিলুর রহমান রতনের পরিচালনায় টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিল ফ্র্যাঙ্কফুর্ট টাইগার্স। এছাড়া পুরো টুর্নামেন্টের সহযোগিতায় ছিল জার্মানির বাংলাদেশ কমিউনিটি। টুর্নামেন্টে অংশ নেয় জার্মানির বিভিন্ন শহর থেকে আসা নতুন প্রজন্মের 6টি দল। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন হয় ফ্র্যাঙ্কফুর্ট টাইগার্স, রানার্স আপ হয় এফসি জোস্ট। ভীষণ ভালো লাগতেছে সবাইকে এখানে দেখে, আর খুব সুন্দর আয়োজন। আর বাচ্চাদের আনন্দ দেখে তো আরো অনেক ভালো লাগছে। এভাবে যেতে বলছে, অনেক ভালো লাগতেছে, বাচ্চাদের জন্য অনেক শুভেচ্ছা। এরপর দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে দেয়া হয় পুরস্কার। চ্যাম্পিয়ন দল ফ্র্যাঙ্কফুর্ট টাইগার্সের হাতে তুলে দেয়া হয় বিজয় ট্রফি, সঙ্গে 500 ইউরো। অন্যদিকে রানার্স আপ দল এফসি জোস্ট পায় 200 ইউরো। এছাড়াও অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ, অফিসিয়ালস সবাইকেই দেয়া হয় স্মারক মেডেল। মনে হলো যে একটা বাংলাদেশে আছি ভাই, এটাই সবচেয়ে ভালো কথা। খুব ভালো একটা আয়োজন করছেন। আসলে আমাদের যে নতুন প্রজন্ম, তারা সত্যি
খুব সুন্দর আয়োজন করেছে, আর আপনি এটা উদ্যোক্তা হিসাবে খুবই ভালো করছেন। বিজয় ট্রফির পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও এগিয়েছিল ফ্র্যাঙ্কফুর্ট টাইগার্স। অসাধারণ পারফরমেন্স করে নাভিদ জাফর জিতে নেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব। সেরা গোলরক্ষকের পুরস্কার পান সামি কবির। সাভি জাফর পান সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। এছাড়া প্লেয়ার অব দ্য ফাইনাল হন আসিফ আলাউদ্দিন। তবে ফেয়ার প্লে ট্রফি নিজের করে নেয় এফসি জোস্ট দলের ফুয়াদ। কেমন লাগছে? অনেক ভালো। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে। বাচ্চাদের সহজে আমরা আসছি। সফল এ টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে জার্মানিতে বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর। বিনয়ামিন, RTV। আর এরই সাথে শেষ করছে সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।